Türkiye Gazze'de elini taşın altına koymaya hazırdır. অবশেষে সব জল্পনার অবসান। তুরস্ক এবার আনুষ্ঠানিকভাবেই ইসরায়েলের সাথে যুদ্ধে নামার চূড়ান্ত বার্তা দিল। গাজা ভূখণ্ডে এবার আর কোনো মানবিক সহায়তা নয়, প্রয়োজনে সরাসরি তুর্কি সেনাবাহিনী পাঠানোর ঘোষণা দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী, যা প্রেসিডেন্ট এরদোয়ানেরই চূড়ান্ত সিদ্ধান্ত। এরদোয়ানের সর্বশেষ ঘোষণায় ইসরায়েলের সৃষ্ট বিভিন্ন বাধা সত্ত্বেও আমরা গাজায় সাহায্য পাঠিয়েই যাব। এ কথার মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন, আপোষের দিন শেষ, এখন হবে সরাসরি টক্কর। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলি দখলদারিত্ব গোছাতে তুর্কি সেনারা এখন সার্বক্ষণিক প্রস্তুত। তাহলে কি গাজায় এবার হামাসের বদলে ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ করবে তুরস্ক? প্রেসিডেন্ট এরদোয়ানের এমন আক্রমণাত্মক পদক্ষেপের আসল কারণ কি? শুধু কি ফিলিস্তিনিদের প্রতি ভালোবাসা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের নতুন সুলতান হওয়ার উচ্চাভিলাষ? তুরস্কের এই দুঃসাহসিক সামরিক পদক্ষেপের মুখে নেতানিয়াহু এবং তার জেনারেলরা এখন কি করবেন? তারা কি তুর্কি সেনাদের উপর হামলা চালানোর মতো আত্মঘাতী ভুল করবেন? ইসরায়েলের সেই বিখ্যাত হুমকি, কৌশলগত ভুলের কোনো অবকাশ নেই, এই হুঙ্কার কি এরদোয়ানকে থামাতে পারবে? নাকি তুরস্কের অপ্রতিরোধ্য সামরিক শক্তির সামনে ইসরায়েল পিছু হটতে বাধ্য হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিস্ফোরক এবং পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতির গভীরে, যেখানে তুরস্কের একটি ঘোষণাই এক নতুন এবং সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের সূচনা করতে চলেছে। নাটকের সূচনা হয় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের একটি বিস্ফোরক সাক্ষাতের মাধ্যমে। তুরস্কের একটি প্রথম সারির চ্যানেলে দেওয়া সেই সাক্ষাৎকারে ফিদান এমন কিছু কথা বলেন যা তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত ক্ষমতার করিডোরে কাঁপন ধরিয়ে দিয়েছে। তিনি বলেন, গাজার বর্তমান মানবিক পরিস্থিতি এবং রাজনৈতিক অচলাবস্থার অবসানে আঙ্কারা দায়িত্ব নিতে দ্বিধা করবে না। গাজা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে আমাদের বার্তা স্পষ্ট, তুরস্ক তার দায়িত্ব পালনে পিছ পা হবে না। প্রয়োজনে সৈন্য পাঠানো সহ যে কোনো ভূমিকা গ্রহণে আমরা প্রস্তুত। এই সৈন্য পাঠানোর ঘোষণাটি কোনো সাধারণ কূটনৈতিক বার্তা নয়, এটি একটি সরাসরি সামরিক চরমপত্র। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে তুরস্ক তিনটি স্পষ্ট বার্তা দিয়েছে। প্রথমত, তারা ফিলিস্তিনিদের মনোবলকে আকাশচুম্বী করে দিয়েছে। এখন ফিলিস্তিনিরা জানে তাদের পেছনে শুধু হামাস বা হিজবুল্লাহ নয়, ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীও দাঁড়িয়ে আছে। দ্বিতীয়ত, এটি ইসরায়েলকে একটি প্রচ্ছন্ন কিন্তু ভয়ঙ্কর হুমকি। তুরস্ক বুঝিয়ে দিয়েছে গাজায় তাদের আগ্রাসন আর বিনা চ্যালেঞ্জে চলতে দেওয়া হবে না। তৃতীয়ত, এটি আরব বিশ্বের এবং মুসলিম উম্মার প্রতি একটি বার্তা যে যখন পুরনো নেতারা যেমন সৌদি আরব আমেরিকার চাপে নতি স্বীকার করছে, তখন তুরস্কই একমাত্র দেশ যারা ফিলিস্তিনের জন্য সামরিক ঝুঁকি নিতেও প্রস্তুত। এর আগে প্রেসিডেন্ট এরদোয়ান নিজেও ইসরায়েলের বাধা উপেক্ষা করে গাজায় মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছিলেন। তার সেই দৃঢ়তাই প্রমাণ করে হাকান ফিদানের বক্তব্য কোনো ব্যক্তিগত মত নয়, এটি খোদ প্রেসিডেন্ট এরদোয়ানেরই চূড়ান্ত সিদ্ধান্ত। তুরস্কের এই ঘোষণায় ইসরায়েলের নিরাপত্তা পরিষদে এক চরম আতঙ্ক এবং বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এদিকে তারা তুরস্কের মতো একটি বিশাল সামরিক শক্তির সাথে সরাসরি সংঘাতে জড়াতে চায় না। তারা জানে তুরস্কের সেনাবাহিনী কোনো মিলিশিয়া গোষ্ঠী নয়, এটি একটি আধুনিক, প্রশিক্ষিত এবং ন্যাটো স্তরের যুদ্ধ অভিজ্ঞ সেনাবাহিনী। তাদের হাতে রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশ্বসেরা ড্রোন, অত্যাধুনিক যুদ্ধজাহাজ এবং এক বিশাল স্থলবাহিনী। অন্যদিকে তারা যদি তুরস্ককে গাজায় প্রবেশ করতে দেয়, তবে এটি হবে তাদের জন্য এক চরম কৌশলগত এবং মনস্তাত্ত্বিক পরাজয়। এর অর্থ হবে গাজার নিয়ন্ত্রণ চিরতরে তাদের হাতছাড়া হয়ে যাওয়া এবং তাদের দোরগোড়ায় একটি স্থায়ী শত্রু শিবিরের প্রতিষ্ঠা। এই উভয় সংকট থেকে ইসরায়েলের পক্ষ থেকে এসেছে এক মিশ্র প্রতিক্রিয়া। প্রকাশ্যে তাদের পররাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেছেন, তুরস্কের কৌশলগত ভুলের কোনো অবকাশ নেই। এর মাধ্যমে তারা তুরস্ককে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু পর্দার আড়ালে তারা আমেরিকার কাছে ছুটে গেছে এই সংকটের সমাধানের জন্য। টাইমস অব ইসরায়েলের এক রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহু ব্যক্তিগতভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে তুরস্ককে থামানোর জন্য অনুরোধ করেছেন, কিন্তু ওয়াশিংটনের প্রতিক্রিয়া ছিল হতাশাজনক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে নরম সুরে বলেন, আমরা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি এবং আশা করছি আমাদের দুই গুরুত্বপূর্ণ মিত্র আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাবে। এই দুর্বল প্রতিক্রিয়ায় প্রমাণ করে আমেরিকা এই মুহূর্তে তুরস্ককে চটাতে চায় না। তারা ভালো করেই জানে ইউক্রেন যুদ্ধ এবং চীনের সাথে উত্তেজনার কারণে তারা মধ্যপ্রাচ্যে আরেকটি নতুন সংঘাতে জড়াতে চায় না, বিশেষ করে তুরস্কের মতো একটি শক্তিশালী ন্যাটো সদস্যের সাথে। এই পরিস্থিতিতে ইসরায়েল এখন এক অভূতপূর্ব একাকিত্ব অনুভব করছে। তাদের সবচেয়ে বড় রক্ষা কবচ আমেরিকা আজ তাদের পাশে দাঁড়াতে দ্বিধা করছে। মোসাদের একটি অভ্যন্তরীণ রিপোর্টে, যা সম্প্রতি ইসরায়েলি নিউজ পোর্টাল ওয়ালাতে ফাঁস হয়েছে, তাতে বলা হয়েছে, আমাদের সবচেয়ে বড় ভুল ছিল তুরস্কের উদ্দেশ্যকে ভুল বোঝা। আমরা ভেবেছিলাম এরদোয়ান শুধু রাজনৈতিক বক্তৃতা দেন, আমরা বুঝতে পারিনি তিনি পর্দার আড়ালে একটি পূর্ণাঙ্গ সামরিক হস্তক্ষেপের জন্য প্রস্তুত হচ্ছেন।
আমাদের সমস্ত মনোযোগ যখন ইরান এবং হামাসের দিকে ছিল, তখন তুরস্ক আমাদের উত্তর এবং দক্ষিণ উভয় দিক থেকেই ঘিরে ফেলার ব্যবস্থা করেছে। এই রিপোর্টটি ইসরায়েলি জেনারেলদের মধ্যকার চরম হতাশা এবং ক্ষোভকে প্রকাশ করে। তারা বুঝতে পারছে তারা শুধু একটি সামরিক চ্যালেঞ্জের মুখেই নয়, বরং একটি বিশাল গোয়েন্দা ব্যর্থতারও শিকার। এই দ্বিমুখী প্রতিক্রিয়ায় প্রমাণ করে ইসরায়েল কতটা ভীত এবং কোণঠাসা হয়ে পড়েছে। কিন্তু প্রেসিডেন্ট এরদোয়ান কেন এমন এক ভয়ঙ্কর ঝুঁকি নিচ্ছেন? এর পেছনে রয়েছে তার সুদূর প্রসারী ভূরাজনৈতিক এবং অভ্যন্তরীণ কৌশল। ভূরাজনৈতিক কারণ। এরদোয়ান বুঝতে পারছেন মধ্যপ্রাচ্যে ক্ষমতার এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে। আমেরিকা ধীরে ধীরে এই অঞ্চল থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে এবং সৌদি আরবের মতো পুরনো শক্তিগুলো অভ্যন্তরীণ সমস্যা এবং দুর্বল নেতৃত্বে জর্জরিত। এই সুযোগে এরদোয়ান তুরস্ককে মধ্যপ্রাচ্যের প্রধান এবং অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। ফিলিস্তিন ইস্যুটি হল মুসলিম বিশ্বের সবচেয়ে আবেগঘন এবং গুরুত্বপূর্ণ ইস্যু। এই ইস্যুতে নেতৃত্ব দিয়ে তিনি এক ঢিলে দুই পাখি মারছেন। একদিকে তিনি মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হচ্ছেন, অন্যদিকে ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্রদের ক্ষমতাকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছেন। তুরস্কে এরদোয়ানের জনপ্রিয়তা নিয়েও প্রশ্ন রয়েছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রাস্ফীতি নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ রয়েছে। ফিলিস্তিনের মতো একটি আবেগঘন ইস্যুতে এমন একটি সাহসী এবং আগ্রাসী পদক্ষেপ নিয়ে তিনি তুর্কি জাতীয়তাবাদকে উস্কে দিয়েছেন এবং অভ্যন্তরীণ রাজনীতিতে নিজের অবস্থানকে আরও শক্তিশালী করেছেন। এছাড়াও সমালোচকরা যে বলছেন তিনি সরাসরি ফিলিস্তিনকে দখলমুক্ত করার ঘোষণা দেননি, সেটিও তার একটি চতুর কৌশল। তিনি ইচ্ছে করে তার চূড়ান্ত লক্ষ্য সরাসরি বলছেন না, যাতে আন্তর্জাতিকভাবে তাকে আগ্রাসী হিসেবে চিহ্নিত না করা যায়। তিনি শান্তিরক্ষী বা স্থিতিশীলতা বাহিনীর আড়ালে গাজায় প্রবেশ করতে চান, কিন্তু একবার সেখানে প্রবেশ করলে তার আসল উদ্দেশ্য যে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানো, তা বুঝতে কারও বাকি নেই। তুরস্কের এই ঘোষণা শুধু কথার কথা নয়, এর পেছনে রয়েছে বিশাল সামরিক প্রস্তুতি। পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের নৌবাহিনী তাদের ফ্রিগেট এবং করভেটগুলোর টহল বাড়িয়েছে, কিন্তু আসল প্রস্তুতি চলছে আকাশে এবং সাইবার জগতে। তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT তাদের বিশ্বসেরা ড্রোন প্রযুক্তি ব্যবহার করে গাজা এবং তার আশেপাশের প্রতিটি ইসরায়েলি সামরিক স্থাপনার একটি 3D ডিজিটাল ম্যাপ তৈরি করেছে। তাদের আকিঞ্চি এবং আকুসুঙ্গুরের মতো অত্যাধুনিক অ্যাটাক ড্রোনগুলো এখন 24 ঘন্টা ধরে ইসরায়েলের আকাশসীমার কাছাকাছি টহল দিচ্ছে, যা ইসরায়েলি রাডার অপারেটরদের জন্য এক স্থায়ী দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে তুরস্কের ভয়ঙ্কর সাইবার আর্মি। আল জাজিরার এক বিশেষ রিপোর্ট অনুযায়ী গ্রে উলভস নামে পরিচিত একদল তুর্কি হ্যাকার, যারা সরকারের সাথে গোপনে কাজ করে, তারা ইতিমধ্যেই ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমের কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্কে একাধিকবার অনুপ্রবেশ করার চেষ্টা করেছে। তাদের উদ্দেশ্য আয়রন ডোমকে নিষ্ক্রিয় করা নয়, বরং এর সফটওয়্যারের দুর্বলতাগুলো খুঁজে বের করা, যাতে যুদ্ধের সময় তুর্কি ড্রোন বা মিসাইলগুলোকে বন্ধু হিসেবে শনাক্ত করে সিস্টেমটি নিজেই বিভ্রান্ত হয়ে পড়ে। এটি এক অদৃশ্য যুদ্ধ, যা স্যাটেলাইটের চোখও ধরতে পারে না। উত্তর সিরিয়ায় তাদের সমর্থিত হাজার হাজার প্রক্সি যোদ্ধাকে হাই অ্যালার্টে রাখা হয়েছে এবং ইনজারলিক সহ তুরস্কের প্রধান বিমান ঘাঁটিগুলোতে তাদের F-16 যুদ্ধ বিমানগুলোকে যে কোনো মুহূর্তে উড্ডয়নের জন্য প্রস্তুত রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন তুরস্ক সরাসরি ইসরায়েলের উপর হামলা চালাবে না। তাদের প্রথম পদক্ষেপ গাজায় একটি মানবিক করিডোর প্রতিষ্ঠা করা এবং সেই করিডোরের নিরাপত্তায় তাদের সেনাবাহিনী মোতায়েন করা। যদি ইসরায়েল সেই তুর্কি সেনাদের উপর হামলা চালায়, তবেই শুরু হবে এক সর্বাত্মক যুদ্ধ। ন্যাটো সদস্য একটি দেশের সেনাবাহিনীর উপর হামলা চালানোর পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে, তা ইসরায়েল ভালো করেই জানে। দাবার বোর্ডে চাল এখন তুরস্কের। গাজায় তাদের সেনাবাহিনী পাঠানোর ঘোষণা একটি স্পষ্ট বার্তা। খেলা এখন আলোচনার টেবিলে নয়, হবে যুদ্ধের ময়দানে। নেতানিয়াহু কি পারবেন এরদোয়ানের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে রুখে দিতে? তিনি কি তুর্কি সেনাদের উপর হামলা চালানোর মতো আত্মঘাতী ভুল করবেন, নাকি মধ্যপ্রাচ্য এক নতুন এবং আরও ভয়ঙ্কর যুদ্ধের সাক্ষী হতে চলেছে, যার বিজয়ী হবে আঙ্কারার নতুন সুলতান? সময় তা বলে দেবে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, গাজার আকাশে এখন এক নতুন শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে, যা ইসরায়েলের পতনের ঘণ্টাধ্বনিও হতে পারে। এখন প্রশ্ন আপনাদের কাছে, যখন আরব বিশ্বের নেতারা নীরব এবং কেউ কেউ পর্দার আড়ালে শত্রুর সাথে হাত মেলাচ্ছে, তখন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে মুসলিম উম্মার একমাত্র রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হলেন। গাজায় তুর্কি সেনা পাঠানোর এই দুঃসাহসিক সিদ্ধান্তকে ফিলিস্তিনিদের মুক্তির চূড়ান্ত পথ খুলে দেবে? এরদোয়ানের এই ঐতিহাসিক পদক্ষেপ নিয়ে আপনার গর্বিত মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন এই নতুন জাগরণের বার্তা।